হ্যালো স্টুডেন্টস, শিক্ষণের জিওগ্রাফি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি শ্রুতি ম্যাডাম তোমাদের জিওগ্রাফি ক্লাসে আজকে আলোচনা করব। তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট, সামনেই তোমরা প্রি টেস্ট দিয়েছো, প্রত্যেকেরই আশা করি পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু তোমাদের প্রত্যেকেরই মনে কিছু প্রশ্ন নিয়ে সংশয় আছে যে কোন প্রশ্ন কতটা লিখতে হবে, কি কি পয়েন্ট দিতে হবে, ডায়াগ্রাম কিভাবে দেব, এটা নিয়ে তোমাদের এইসব বিষয় নিয়ে তোমাদের খুব সংশয় রয়েছে। সেটাই স্বাভাবিক, কারণ আর কয়েক মাস পরে প্রি টেস্ট, তারপরে আবার কিছুদিন পরে তোমাদের কিন্তু বোর্ড এক্সাম অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা চলে আসছে। তাই আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক যে কিভাবে তোমরা কোন প্রশ্নের কিরকম উত্তর দেবে। তোমরা যারা প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রত্যেকেরই প্রি টেস্টের কোয়েশ্চেন আমার কাছে রয়েছে, তো সেই প্রশ্নগুলো ধরেই আমি আজকে আলোচনা করব। একদম শর্ট কোয়েশ্চেন থেকে শুরু করে 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, সেখানে কোথায় কতটা লিখতে হবে, পার্থক্য কিভাবে লিখবে, কোন প্রশ্নে ডায়াগ্রাম দেবে, কোন প্রশ্নে ডায়াগ্রাম দেবে না, এগুলো সব আলোচনা করব। আচ্ছা, প্রথমেই আমি শেয়ার করছি পরের যে প্রশ্নটা আছে, যে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, জলবায়ু অঞ্চলের সংজ্ঞা দাও অথবা সমচাপ রেখা কাকে বলে। এটা একটা 2 নম্বরের প্রশ্ন ছিল, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এরকম একটা প্রশ্ন। জলবায়ু অঞ্চল কাকে বলে? জলবায়ু অঞ্চল বলা হয় যে অঞ্চলে আবহাওয়ার উপাদানগুলোর বৈচিত্র্য রয়েছে এবং যে অঞ্চলটি পার্শ্ববর্তী আবহাওয়াগত অঞ্চল থেকে একটু আলাদা, তাকে বলা হয় জলবায়ু অঞ্চল। উদাহরণ: নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এবং তোমরা যখন এখানে লিখবে এরকম ভাবে সংজ্ঞা দেবে, উদাহরণ দেবে এবং জলবায়ু অঞ্চলের উপাদান বলে একটা পয়েন্ট করে সেখানে কি কি উপাদান হতে পারে সেগুলো লিখবে। কি কি উপাদান হবে? উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বাতাস। কেমন? তবেই দেখবে একটা পারফেক্ট 2 মার্কসের আনসার তুমি লিখতে পেরেছো। সমচাপ রেখা কাকে বলে? দেখো, একটু আগে আমি কি আলোচনা করলাম? সমবর্ষণ রেখা, তাই তো? সমচাপ, এটাও তোমরা যারা আমার সাথে লাইভ ক্লাস করো, তোমাদের এটা আমি আলোচনা করেছি যে ভূপৃষ্ঠের সমান বায়ুচাপযুক্ত অঞ্চলকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সমচাপ। হয়েছে? পরের প্রশ্ন 3 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। দেখো, তোমাকে এখানে বলে দেয়নি কটি কারণ লিখতে হবে, সচিত্র করতে হবে কি সেটাও বলে দেয়, বাট তুমি এখানে কি করবে? প্রথমেই আগে ফ্রি হ্যান্ডের একটা ওয়ার্ল্ড ম্যাপ এঁকে নিরক্ষরেখা দেখাবে, দেখিয়ে কতটা আমার নিরক্ষীয় অঞ্চল হচ্ছে সেইটা তুমি এখানে চিহ্নিত করবে। বা তোমার যদি মনে হয় যে না, আমি তো ওয়ার্ল্ডের ম্যাপ আনতে পারছি না এক্ষেত্রে, তাহলে তুমি কি করবে? তুমি করবে সেটা হলো, আমি একটু শেয়ার করছি। তোমার কাছে তো কম্পাস থাকবে, তুমি কম্পাস দিয়ে একটা খুব সুন্দর গোল আঁকবে, ঠিক আছে? গোল এঁকে মাঝখান থেকে একটা দাগ টেনে এটা লিখে দেবে 0 ডিগ্রি। এখানে লিখবে নিরক্ষরেখা, ঠিক আছে? আর এই এতটা হলো আমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, এবং সেটাও তুমি নিচে ইন্ডেক্স করে এইভাবে দেখিয়ে দেবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে? আচ্ছা, প্রশ্নে আসা যাক এবারে। প্রশ্নটা কি দিয়েছে? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা। প্রথমেই তুমি তো ছবি তো দিলে, দিয়ে এবারে নিরক্ষীয় অঞ্চল বলতে অক্ষাংশগত বিস্তার কতটা সেটা লিখলে, যে নিরক্ষরেখা থেকে উভয় গোলার্ধে উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত হলো নিরক্ষীয় অঞ্চলের বিস্তার। আচ্ছা, নিম্নচাপ সৃষ্টির কারণ কি কি হতে পারে? একটা, সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে সারা বছর, তাই তো? তারপর স্থলভাগের থেকে জলভাগের পরিমাণ বেশি, ঠিক আছে? আর এখানে কি হচ্ছে? সারা বছরই 2 ধরনের বায়ুর মিলন হচ্ছে। এটা একটি আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল, যেটাকে আমরা বলে থাকি IPCZ
বা ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তো সেই কারণে এখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। বা এই 3টে পয়েন্ট দিয়ে দিলে বা 4টে পয়েন্ট দিয়ে দিলে, ডায়াগ্রাম দিয়ে দিলে হয়ে গেল। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বর্ণনা করে। সেই নিরক্ষীয় অঞ্চল থেকেই প্রশ্ন হচ্ছে। নিরক্ষীয় অঞ্চল বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে তুমি এইভাবে দেখিয়ে দিবে ছবিতে। যদি পৃথিবীর ম্যাপে কি দেখাতে পারো ফ্রি হ্যান্ডে, তাহলে তো খুবই ভালো, বা আমি যেভাবে এক্ষুনি দেখালাম সেইভাবে দেখাবে। এরপরে পরিচলন বৃষ্টিপাত কেন হচ্ছে তার 3টে বা 4টে কারণ। প্রথমত সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে, তারপর সেই কারণে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাচ্ছে, উত্তপ্ত হয়ে মানে পরিচলন বৃষ্টিপাতের যে প্রসেসটা আর কি সেটা ব্যাখ্যা করবে। আর কি জলভাগের পরিমাণ বেশি এখানে, তাই তো? এতগুলো কারণের জন্য নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত দেখা যায়। এবং তুমি এটাও মেনশন করে দেবে নিরক্ষীয় অঞ্চলে প্রত্যেক দিন বিকালবেলা একটা পরিচলন বৃষ্টিপাত হয়, যেটাকে আমরা কি বলি 4 o'clock ট্রেন। এটা যদি মেনশন করে দাও। এবং তোমরা আরেকটা জিনিস করবে, যেটা বলতে যাচ্ছিলাম আমি, ইম্পর্টেন্ট টার্ম গুলো না তোমরা আন্ডারলাইন করে দেবে। দেখো বইতে কিভাবে থাকে, বইতে হয়তো বোল্ড করে থাকে বা ডাবল ইনভার্টেড কোটের মধ্যে থাকে। পরীক্ষার হলে আমার বোল্ড করার সময় নেই, কিন্তু তুমি যদি ওটা আন্ডারলাইন করে দাও তাহলে খুব ভালোভাবে ওটা হাইলাইটেড হবে। পরের প্রশ্ন দিয়েছে দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং ঘূর্ণবাদ অথবা ঘূর্ণবাদ ও প্রতিভ ঘূর্ণবাদের মধ্যে 3টি পার্থক্য। তুমি 3টে পার্থক্যই লিখবে। তোমরা যখন পার্থক্য লিখবে, আমি জানি তোমরা হয়তো অনেকেই করো, আবার অনেকে হয়তো তাড়াহুড়োতে ভুলে যাও। কি করবে? 3টে কলাম করবে। একটা পার্থক্যের বিষয়, মানে কি কি বিষয় ভিত্তিতে তুমি পার্থক্য করছো, আর যে দুটো বিষয় দিয়েছে সেই দুটো পাশাপাশি, তাহলে সেই পার্থক্যটা অনেক বেশি যুক্তিযুক্ত হবে। এক্ষেত্রে তুমি পারলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ডায়াগ্রামটা দিতে পারো, মানে যে ডায়াগ্রামটা আমরা দেখি স্ট্র্যাটোস্ফিয়ার কতটা রয়েছে, ট্রপোস্ফিয়ার কতটা রয়েছে, ঠিক আছে? ঘূর্ণবাদ প্রতিভা ঘূর্ণবাদেরও ডায়াগ্রাম দিতে পারো। আমরা জানি বইতে থাকে ঘূর্ণবাদের ক্ষেত্রে কি হয়, বাতাসের অ্যারোটা বাইরে থেকে ভেতর দিকে আসে। প্রতিভা ঘূর্ণবাদে কি হয়, তার উল্টোটা হয়, বাতাসের অ্যারোটা ভেতর থেকে বাইরে দিকে। এমন এটা অবশ্যই। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। এখানে তো ডায়াগ্রাম দেওয়ার কোনো ব্যাপার নেই, কোনো জায়গা সেরকম নেই। তুমি কি করবে, 5 নাম্বার আছে, অ্যাটলিস্ট 6টা কি 7টা পয়েন্ট দেওয়ার চেষ্টা। ওজোন স্তরের বিনাশ পৃথিবীকে কিভাবে প্রভাবিত করে? ওজোন স্তর বিনাশ হচ্ছে কিভাবে দেখবে বইতে একটা ডায়াগ্রাম, যে ভূপৃষ্ঠ সূর্যরশ্মি পড়ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যে এই হলো পৃথিবী, ঠিক আছে? এই সূর্যের যে অতিবেগুনি রশ্মিটা পৃথিবীতে আসছে, এই যে UVA, হ্যাঁ, বা আরেকটা আসে যে একটু আবার প্রতিফলিত হয়ে যায়, হ্যাঁ, বা UVB। পৃথিবীতে যদি ওজোন স্তরটা না থাকে, মনে করো এটা হলো ওজোন স্তর, এটা যদি না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে সরাসরি এটা ভূপৃষ্ঠ পর্যন্ত চলে আসবে। যদি থাকে তাহলে এটা কি হচ্ছে, এটা তাহলে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে, প্রতিফলিত রশ্মি। তোমার লেখাটাই তোমার ডায়াগ্রামের মধ্যে ব্যাখ্যা করা চাই, মনে থাকবে? এই ডায়াগ্রামটা তুমি দিই সুন্দর করে দেবে। আমি তো এখানে তাড়াহুড়ো করে এঁকেছি। এবারে প্রশ্নে চলে যাই। জলবায়ু কিভাবে স্বাভাবিক উদ্ভিদকে প্রভাবিত করে, উদাহরণ সহ ব্যাখ্যা দাও। আর এর সাথেই দিয়েছে কৃষি বনসৃজন বলতে কি বোঝো, বা পাথ মার্কিং এর প্রশ্ন দেওয়া হয়েছে। এটা আমি চাইবো তোমরা এটা অবশ্যই আশা করি করেছো। জলবায়ু কিভাবে স্বাভাবিক উদ্ভিদকে প্রভাবিত করে? দেখো এখানে জলবায়ুর উপাদানগুলোর কথা আলোচনা করতে হবে। জলবায়ুর উপাদান বলতে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত। উষ্ণতা যেখানে বেশি সেখানে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ আমরা দেখতে পাই, আবার উষ্ণতা যেখানে কম সেখানে কি ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাই। ঠিক একইভাবে বৃষ্টিপাতের প্রভাব লিখতে হবে, আর্দ্রতা প্রভাব লিখতে হবে, উদাহরণ দিতে হবে। তুমি এটা পৃথিবীব্যাপী উদাহরণও দিতে পারো বা আমাদের ভারতের ভিত্তিতেও দিতে পারো। মনে করো আমাদের ভারতের রাজস্থান মরু অঞ্চল,
সেখানে উষ্ণতা বেশি, বৃষ্টিপাত কম, তাই সেখানে কি ধরনের উদ্ভিদ দেখা যায়? কাঁটা ঝোপ জাতীয় উদ্ভিদ দেখা যায়। আবার এই যে চেরাপুঞ্জি, কেরালা, এইখানে বৃষ্টিপাত খুব বেশি, তাই এখানে চিরহরিৎ অরণ্য লক্ষ্য করা যায়। আবার যেখানে ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেখানে আমরা পর্ণমোচী উদ্ভিদ দেখি, মানে শীতকালে পাতা ঝরে যায় যে গাছ। কৃষি বনসৃজন কাকে বলে সংজ্ঞা লিখবে, যেহেতু 5 নম্বরের প্রশ্নের সাথে অ্যাড করেছে তাই দুটো বৈশিষ্ট্য দিয়ে দেবে, ঠিক আছে? ব্যাস, তাহলেই হয়। মৃত্তিকা ক্ষয়ের প্রক্রিয়া, মৃত্তিকা কি কি ভাবে ক্ষয় হয়, এবং এখানে যে গালি ক্ষয়, র্যাভাইন ক্ষয়, নালী ক্ষয়, এগুলো আঁকা খুব একটা মানে সোজা নয় আমি মনে করি। এটা আঁকাটা একটু ডিফিকাল্ট, বা বিশেষ করে আঁকতে গেলে তো যেন মনে হয় আরে গালি ক্ষয়ের নালী ক্ষয়ের তো আঁকা একই হয়ে যাচ্ছে। আর এখানে কি করবে তোমরা? বেশি করে পয়েন্ট, 4 নাম্বার আছে, অ্যাটলিস্ট 5টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে, উল্লেখযোগ্য পয়েন্ট, ঠিক আছে? যে প্রক্রিয়াগুলো আর কি। বিশ্ব অরণ্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? ঠিক আছে, যে দিনটি পালন করা হয় সেটা এখানে আমরা উল্লেখ করব। বেশ, তাহলে পরের প্রশ্নে আসি। এখানে দেখে নেওয়া যাক কিছু শর্ট প্রশ্ন আছে। সিকিম রাজ্যটি গঠিত হয়, সিকিম রাজ্যটি কবে গঠিত হয় দেখে নেওয়া যাক। সিকিম গঠিত হয় 1975 সালে, এবং সিকিম যখন গঠিত হয় 22তম অঙ্গরাজ্য হিসেবে সে প্রতিষ্ঠিত। যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমির সঙ্গে মালাবার উপকূলকে যুক্ত করেছে? উত্তরটা হবে গোরঘাট। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শীত ঋতুতে, কারণ আমি একটু আগে আলোচনা করলাম যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে বৃষ্টি হয় আমাদের উত্তর পশ্চিম ভারত। বারখান ভেঙে সিফ বালিয়ারি সৃষ্টি হয়, শুদ্ধ না অশুদ্ধ লিখতে হবে, অবশ্যই এটা সত্য, কারণ বারখান তো আটখানা চাঁদের মতো, ঠিক আছে? বারখানে যদি বায়ু প্রবাহের দিকটা পরিবর্তন হয় তাহলে সেই 8খানা চাঁদটা পরিবর্তন হয়ে লম্বাটে আকার ধারণ, সেটাই হলো সিফ বালিয়ারি। কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ ভালো হয়, অবশ্যই এটা সত্য। পলল বেজনী নদীর ড্যাশ কাজের ফলে সৃষ্ট ভূমি? পলল বেজনী নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট, কারণ পলল বেজনী দেখা যায় পর্বতের পাদদেশে, যেখানে প্রথম সঞ্চয় শুরু হয়, ঢালের পরিবর্তন হলে যেখানে প্রথম সঞ্চয়টা শুরু হচ্ছে। রোজউড এবং আয়রন উড ড্যাশ অরণ্যের উদ্ভিদ? এটা হলো চিরহরিৎ অরণ্যের, কারণ রোজউড এবং আয়রন উড খুব শক্ত কাঠের গাছ, চিরহরিৎ অরণ্যে এই ধরনের গাছ দেখা যায়। পরের প্রশ্ন, ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কি বলে? ভূপৃষ্ঠের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে বলা হয় নগ্নীভবন। কি কিভাবে হয়? আবহবিকার ক্ষয় এবং পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে। বোর ভূমিরূপ সৃষ্টির জন্য বায়ুর কোন ক্ষয় প্রক্রিয়া দায়ী? বোর ভূমিরূপ সৃষ্টির জন্য বায়ুর ক্ষয় কাজ, ঠিক আছে? অবঘর্ষ, শুধু ক্ষয় কাজ বললে হবে না, বায়ু যে প্রক্রিয়াগুলোতে ক্ষয় করে আর কি, তার মধ্যে প্রধান হলো এখানে অবঘর্ষ প্রক্রিয়া দায়ী। পরের প্রশ্ন দেখা যাক। এখানে দিয়েছে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কি? দেখো, আমি বলেছিলাম না যে পরবর্তী প্রশ্নগুলোতে আমরা প্রচুর কমন প্রশ্ন পাবো। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা এখানে 100%, 100%। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্ল্যাঙ্কটন, ঠিক আছে? প্ল্যাঙ্কটন, যেটা মগ্নচড়ায় পাওয়া যায়। তুলা গাছের একটি ক্ষতিকারক পোকার নাম লেখো। তুলা গাছের একটি ক্ষতিকারক পোকা হলো পল উইভিল, পল উইভিল। আচ্ছা, বাম স্তম্ভ ডান স্তম্ভ, অনেকক্ষণ পর একটা ম্যাচিং পেল। দেখ, পশ্চিমা বায়ু কার সাথে মিলবে? বর্জনশীল 40, কারণ আমরা জানি দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখা বরাবর পশ্চিমা বায়ু তীব্র গতিবেগে প্রবাহিত হয় এবং একটি শাঁসা শব্দে প্রবাহিত হয়, সেই জন্য তাকে বলা হয় বর্জনশীল 40। জায়োর, অনেক বইতে গায়োরও লেখা থাকে, যা শৈবাল সাগরের সাথে যুক্ত, কারণ জায়োর বা গায়োর যাই বলি না কেন এটা একটা কুণ্ডলী স্রোত, এটা শৈবাল সাগরে দেখা যায়। ঝুম চাষ উত্তর পূর্ব
ভারতের একটি কৃষি পদ্ধতি। উত্তর পূর্ব ভারত বলতে এখানে মেঘালয় মালভূমিকে বোঝাচ্ছে। আচ্ছা, অ্যালবেডো কাকে বলে? দেখো একটু আগে এই প্রশ্নটা আমি পেয়েছিলাম, অ্যালবেডো কাকে বলে সংজ্ঞা লিখবে এবং তার যে শতাংশগুলো আর কি, কত শতাংশ কোথায় প্রতিফলিত হচ্ছে সেটা ব্যাখ্যা করে দেবে। সিজিগি কি? সিজিগি লিখলে কাকে বলে, লিখে সিজিগির একটা ডায়াগ্রাম থাকে, সেই ডায়াগ্রামটা তোমরা দিয়ে দেবে। বাগিচা কৃষির সংজ্ঞা এবং উদাহরণ। বাগিচা কৃষির সংজ্ঞা দেবে, কোথায় দেখা যায় লিখবে এবং উদাহরণ, যেমন চা চাষ, কফি চাষ, রাবার চাষ, এইগুলো হলো বাগিচা কৃষির উদাহরণ। সোনালী চতুর্ভুজ। সোনালী চতুর্ভুজ হলো ভারতের যে 4টে মহানগর রয়েছে, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, সেই 4টে মহানগরকে যে জাতীয় সড়ক দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় সোনালী চতুর্ভুজ। শুধু এটা লিখলেই হবে না, যত লিখবেই তার সাথে ডায়াগ্রাম দিয়ে দেবে। ডায়াগ্রাম বলতে আমি আবার একটু ম্যাপে ফিরে যাই বা বোর্ডে যাচ্ছি। ফ্রি হ্যান্ড ম্যাপ আঁকতে হবে। এখানে স্কেল পেন্সিল দিয়ে সোজা করে উত্তর বা নট লাইন করবে। এখানে আরব সাগর লিখবে, আমি এখন শর্টে লিখলাম, তোমরা কিন্তু এরকম শর্টে লিখবে না। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর লিখলেন, লিখে দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই, ঠিক আছে? ফ্রি হ্যান্ডে এইভাবে যুক্ত করে দেবে। হয়ে গেল আমার সোনালী চতুর্ভুজ। এবং এই সোনালী চতুর্ভুজের ব্যবস্থাপনায় কে রয়েছে, কোন সংস্থা, এনএইচডিপি, সেটাও কিন্তু উল্লেখ করবে, ঠিক আছে? তবেই কিন্তু সঠিক তথ্যটা তুমি দিতে পারবে। দেখো 2 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া মানে তুমি ওই বিষয় সম্পর্কে কতটা জানো সেটা সঠিক তথ্য তোমাকে দিতে হবে, সঠিক তথ্য সরবরাহ, কেমন? আচ্ছা, ক্রান্তীয় অঞ্চলের আয়নবায়ু প্রবাহ পথে মহাদেশগুলির পশ্চিম দিকে বড় বড় মরুভূমি সৃষ্টি হচ্ছে কেন? এটা কিন্তু তোমাদের বোর্ডের পরীক্ষার জন্য একটা উল্লেখযোগ্য প্রশ্ন। কারণ এই অঞ্চলে বায়ু স্থলভাগ থেকে প্রবাহিত হয়, তাই জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প না থাকার জন্য বৃষ্টিপাত ঘটাতে পারে না, সেই কারণে এই জায়গা শুষ্ক বা মরুভূমি অঞ্চলের সৃষ্টি হয়েছে। আচ্ছা, এইবারে সেটা কোন অঞ্চল বোঝাচ্ছে? ক্রান্তীয় অঞ্চলের যে বড় বড় যে মরুভূমি গুলো সৃষ্টি হচ্ছে সেটা কোন অঞ্চল বোঝাচ্ছে? তোমরা কি করবে, ওয়ার্ল্ডের একটা ফ্রি হ্যান্ড ম্যাপ ড্র করবে, ড্র করে সেটা কিন্তু চিহ্নিত করতে হবে। সমুদ্র স্রোত কিভাবে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে? দেখো এক্ষেত্রে তোমায় লিখতে হবে কি, কিছুক্ষণ আগে আমরা পড়লাম না যে উষ্ণ এবং সমুদ্র স্রোতের মিলনে কি হচ্ছে, ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয়, সেই কথাটা এখানে উল্লেখ করতে হবে। এল নিনোর কথা উল্লেখ করতে হবে, লা নিনার কথা উল্লেখ করতে হবে। কেন বলছি? এল নিনো এবং লা নিনা দুটোই কিন্তু সমুদ্র স্রোত এবং যা মৌসুমী বায়ু প্রবাহকে প্রভাবিত করে, ঠিক আছে? আচ্ছা, ভারতের কৃষির 3টে বৈশিষ্ট্য, 3টে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লিখে দেবে, কেমন? আর যেহেতু এখানে ডায়াগ্রাম দেওয়ার কোনো ব্যাপার নেই, ভারতে কোন জায়গায় বেশি কৃষি হয় সেটাও এখানে একটু উল্লেখ করে দেবে, বৈশিষ্ট্য হিসেবে দেবে না, একটু আলাদা প্যারা করে এখানে লিখবে। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, এখানে তোমরা 2টো পয়েন্ট করে লিখবে, প্রাকৃতিক কারণ এবং আর্থসামাজিক কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে 3টে পয়েন্ট লিখবে, আর্থসামাজিক কারণের মধ্যে 3টে পয়েন্ট, বা 3 নম্বরের প্রশ্ন তো, ঠিক আছে? প্রাকৃতিক কারণের মধ্যে 2টো পয়েন্ট লিখবে, আর্থসামাজিক কারণের মধ্যে 2টো পয়েন্ট লিখবে, দ্যাটস এনাফ, ঠিক আছে? আচ্ছা, উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2 প্রকার স্তরের চিত্র সহ পরিচয়। দেখো প্রশ্নটা ভালো করে বোঝো, তোমাকে উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করতে হবে। করবে কি করবে, জাস্ট উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরের নামগুলো লিখবে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এইভাবে পরপর নামগুলো লিখে ডায়াগ্রামটাও দেবে, ফুল ডায়াগ্রামটাই তুমি দেবে। ট্রপোস্ফিয়ার, তারপর ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ার, মেসোপজ, এইভাবে ফুল ডায়াগ্রাম দেবে,
পাশে উচ্চতাগুলো মেনশন করে যে কোনো দুটি স্তরে মানে দুটি স্তরে তুমি পরিচয় দেবে ব্যাখ্যা। আর আলাদা করে চিত্র আঁকার দরকার নেই, একটা চিত্রেই না। যে কোনো পছন্দ মতো দুটি স্তর, যে দুটো তোমার ভালোভাবে তৈরি আছে সেই দুটো স্তর তুমি এখানে লিখে দিলে, হয়ে গেল একটা কম্প্যাক্ট আনসার। পরের প্রশ্ন, জাপান ও চীন সাগরের সৃষ্টি বিধ্বংসী ঘূর্ণিঝড় কি নামে পরিচিত? দেখতে পাচ্ছ প্রশ্নটা, আশা করি। উত্তরটা হবে টাইফুন, বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঠিক আছে, উত্তরটা হবে টাইফুন বা ব্যাগুইও হতে পারে, টাইফুন নয় কিন্তু। হ্যাঁ, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? এটা তোমরা নিজেরাই বলবে, তোমরা আমাকে এটা জানাবে। এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। কোন বায়ুকে সমুদ্র বায়ু স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়? উত্তরটা হবে মৌসুমী বায়ু। ঠিক আছে, কারণ মৌসুমী বায়ু একটি নির্দিষ্ট ঋতুতে স্থলভাগ থেকে জলভাগের দিকে এবং জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়। ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য আদর্শ? এইটাও আমি আগে আলোচনা করেছি, এই উত্তরটা তোমরাই আমাকে জানাবে। অ্যালবেডো কাকে বলে আলোচনা হয়ে গেছে। উষ্ণতার হ্রাসের স্বাভাবিক হার কাকে বলে? সেটা কি আমি একটু আগে আলোচনা করছিলাম যে প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার আমি যদি উপরে উঠি তাহলে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা কমতে থাকে। তাকেই বলা হয় উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বা নর্মাল ল্যাব রেট। কোথায় দেখতে পাওয়া যায়? ট্রপোস্ফিয়ারে সব থেকে বেশি এটা দেখা যায়। কৃষি বনসৃজন বলতে কি বোঝায়? এটা একটু আগে একটা 5 নম্বরের প্রশ্নের সাথে পার্ট কোয়েশ্চেন ছিল, আলোচনা করে দিয়েছি। খাদার ও ভাঙার মৃত্তিকা কাকে বলে? এটাও আমি আলোচনা করে দিয়েছি। সমুদ্র স্রোতের সংজ্ঞা, মগ্নচড়া, এগুলো আগে আমার আগের প্রশ্ন আমার আলোচনা হয়ে গেছে, তাই এখানে রিপিট করছি। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি, মূল 3টি পদ্ধতি তোমরা লিখো। ঠিক আছে, এখানে তো 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বর নাকি এটা? হ্যাঁ, 3 নম্বরের প্রশ্ন, তাই এখানে এই প্রশ্নটার সাথে ডায়াগ্রাম দেওয়ার কোনো জায়গা নেই। আবার 3টি পদ্ধতি বলেছে, তো মূল যে 3টি পদ্ধতি অরণ্য সংরক্ষণের সেগুলি তোমরা এখানে আলোচনা করবে এবং ভারতের কোথায় কোথায় এই অরণ্য সংরক্ষণ ব্যবস্থামূলক পদ্ধতি গ্রহণ করা হয়েছে সেগুলো আলাদা প্যারা করে লিখে দেবে। ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের কোথায় কোথায় দেখা যায়? এবং ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের যেখানে যেখানে দেখা যায় সেটা তোমরা অবশ্যই লিখবে। লিখে ভারতে একটা ফ্রি হ্যান্ড ম্যাপ এঁকে ল্যাটেরাইট মৃত্তিকা কতটা দেখা যায় সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবে, অবশ্যই। শুধু জায়গার নাম লিখলে হবে না, এটা কিন্তু একটা 3 নম্বরের প্রশ্ন। আচ্ছা, নেক্সট, বায়ুচাপের তারতম্যের 3টি কারণ। প্রচুর কারণ আছে, যে কোনো 3টে কারণ লিখে দেবে। এখানে তো ডায়াগ্রাম দেওয়ার জায়গা নেই, মেন 3টে কারণ তুমি। আচ্ছা, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে? এই প্রশ্নের উত্তরটা দেবে, দিয়ে ডায়াগ্রাম দিয়ে দেবে। ওই যে একটা উপত্যকা আঁকবে, উপত্যকা এঁকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। উপত্যকা এরকম ভাবে উপত্যকা আঁকবে একটা, পার্বত্য উপত্যকা। আমি জানি তোমরা আরো ভালোভাবে আঁকতে পারবে। ঠিক আছে, যেটা ক্যাটাবেটিক বায়ু অর্থাৎ পর্বতের গা বেয়ে যেটা উপত্যকা বরাবর মানে উপত্যকার দিকে আসছে, আর যেটা অ্যানাবেটিক বায়ু উপত্যকা থেকে পর্বতের উপর দিকে যাচ্ছে। অ্যাডোটা দিয়ে মেনশন করে দেবে কোনটা ক্যাটাবেটিক কোনটা অ্যানাবেটিক, ব্যাস তাহলেই হয়ে গেল। কিভাবে করে দেবে। আচ্ছা, পরের প্রশ্ন, টনকি অথবা খাদার বলতে কি বোঝো? দেখো প্রশ্নটা কিন্তু 5 নম্বরের মতন নয়, বাট
তোমাকে এখানে অনেকটাই ব্যাখ্যা করতে হবে। দুন কোথায় দেখা যায়, কাকে বলে, দুনের বৈশিষ্ট্য, এগুলো সব লিখতে হবে। আর খাদারও তাই, খাদার কাকে বলে, কোথায় দেখা যায়, কি কি বৈশিষ্ট্য। পারলে ভারতের কতটা অঞ্চল খাদারের মানে খাদারের সাথে যুক্ত সেটাও এখানে দেখিয়ে দিতে হবে। শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয়, উপযুক্ত উদাহরণ এবং চিত্র সহ আলোচনা। এটা তোমরা পারবে, এটা খুব কমন একটা প্রশ্ন। তোমরা যারা লাইভ ক্লাস করো তোমাদের সাথে আগেই আলোচনা হয়েছে কিভাবে ডায়াগ্রাম দিতে হবে, কিভাবে লিখতে হবে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ তোমাকে মেনশন করে দেয়নি কটা লিখতে হবে। 5 নম্বরের প্রশ্ন, তুমি অ্যাটলিস্ট 6টা কি 7টা লেখো, তাই তো? আচ্ছা, ভারতের রেগুর মৃত্তিকা ও পলি মৃত্তিকার অবস্থান, বৈশিষ্ট্য, গুরুত্ব তোমাকে মেনশন করিয়ে দিয়েছে, তুমি কতটা লিখবে। বৈশিষ্ট্য কটা লিখবে, 3টে লিখবে। গুরুত্ব লিখবে 2, অবস্থান তো লিখতেই হবে। আর কি করতে হবে, ডায়াগ্রাম। ফ্রি হ্যান্ড ম্যাপে, একটাই ম্যাপ এঁকে ফ্রি হ্যান্ড ম্যাপ এঁকে কতটা রেগুর মৃত্তিকা দেখা যায়, কতটা পলি মৃত্তিকা দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, নিরপেক্ষ বা চরম আর্দ্রতা কাকে বলে, এটা লিখবে। লিখে, যেহেতু 1 নম্বরের প্রশ্ন তাই আর ফর্মুলাটা দিতে হবে না, বাট যদি এটা 2 নম্বরের আসতো তাহলে কিন্তু ফর্মুলাটা দিয়ে আমি দিতে পারবো। আইপিসিসি এর পুরো নাম, সঠিক বানানে পুরো নামটা লিখতে হবে। ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি, সুন্দর। স্লিট কি, স্লিট হলো এক ধরনের অধঃক্ষেপণ, বরফের বৃষ্টি বলা যায়, ঠিক আছে? বা যে বৃষ্টিতে বরফের ব্যাসের পরিমাণ 0.25 এর বেশি তাকে আমরা স্লিট বলি। বায়ুর আর্দ্রতা মাপা হয়, এটা একটু আগে একটা এমসিকিউতে আলোচনা করা হয়েছে। এই উত্তরটা তোমরা আমাকে জানাবে। ড্যাশ নদীকে বাংলার দুঃখ বলা হয়, উত্তরটা হবে দামোদর, কারণ দামোদরে বৃষ্টির সময় প্রচুর মানে বন্যা হলে জায়গা আশেপাশের গ্রাম পুরো ভেসে যায়। বায়ুমণ্ডলের বায়বীয় কণাকে ড্যাশ বলে, উত্তরটা হবে অ্যারোসল। শ্বাসমূল দেখা যায় ড্যাশ অরণ্যের উদ্ভিদে, এই উত্তরটাও তোমরা আমাকে বলবে কারণ এটা আগে আলোচনা হয়েছে। পরের যে প্রশ্নটা, সমুদ্র পৃষ্ঠে গড় বায়ুচাপ ড্যাশ মিটার, এইটাও তোমরা আমাকে বলবে উত্তরটা, কারণ তোমরা প্রথম থেকে তো ভিডিওটা দেখছো, আমি জানি তোমরা প্রথমেই কিন্তু এই উত্তরটা শুনে নিচ্ছ। দেখো, শৈলক্ষী বৃষ্টি বলতে কি বোঝায় একটু আগেই আলোচনা করলাম, লিখবে এবং ডায়াগ্রামটা দিয়ে দেবে, ঠিক আছে? সংজ্ঞা দেবে আর ডায়াগ্রাম দেবে, 2 নম্বরের আছে তো আর বেশি কিছু করার দরকার। কোন কোন উদ্দেশ্য নিয়ে দামোদর নদী পরিকল্পনা করা হয়, তাহলে যে বহুমুখী নদী পরিকল্পনা যে উদ্দেশ্য রয়েছে, যে কোনো 2টো উদ্দেশ্য তোমরা এখানে লিখে দেবে, বন্যা নিয়ন্ত্রণ এবং জলসেচ বা কৃষিকাজ। এরকম। ল্যাটেরাইট মাটি কেন অনুর্বর? ল্যাটেরাইট মাটি অনুর্বর কারণ ল্যাটেরাইট মাটি যে জায়গায় দেখা যায় সেখানে ধৌতকরণ বেশি, যেটাকে আমরা বলি লিচিং। ধৌতকরণের ফলে মাটির উপরের স্তর থেকে খনিজ পদার্থগুলো অন্যত্র অপসারিত হয়। তাহলে যে মাটি থেকে খনিজ পদার্থ অপসারিত হয়ে যাচ্ছে সেই মাটি কৃষিকাজের জন্য তো অনুর্বর হবে, তাই তো? আর এই মাটি একটু শক্ত প্রকৃতির হয়, মানে উপরের স্তরটা খুব শক্ত হয়। ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য তোমার বলে দেয়নি কটা লিখতে, তুমি অ্যাটলিস্ট 2টো পার্থক্য লেখো, কিন্তু পার্থক্যটাও তুমি ওইভাবেই লিখবে, আগে বিষয় লিখবে, তারপর ঘূর্ণবাদ, তারপর প্রতিপ। যে কোনো 2টো পার্থক্য লেখো, লিখে ডায়াগ্রামটা দিয়ে এবার ডায়াগ্রাম থাকে, একটাতে বায়ু বাইরে বেরিয়ে যাচ্ছে কেন্দ্র থেকে, একটাতে কেন্দ্রের দিকে আসছে। নিয়ত বায়ু কয় প্রকার, কি? সোজা প্রশ্ন। পরের প্রশ্ন, ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ, গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝায়? উষ্ণতার তারতম্যের কারণ দেখো 3টে পয়েন্ট আছে, মানে 3 নাম্বার আছে, তো অ্যাটলিস্ট 4টে পয়েন্ট এবং উদাহরণ দিয়ে লিখবে। 5 নম্বরের প্রশ্ন, এখানে তো ডায়াগ্রাম দেওয়ার জায়গা নেই, একটু উদাহরণ দিয়ে লিখবে যে উষ্ণতা উচ্চতা, যে পয়েন্টগুলো আমরা লিখি উষ্ণতা তারতম্যের কারণে, যে উচ্চতা, সমুদ্র থেকে দূরবর্তী অবস্থান, উদাহরণ দেবে। গ্রিন হাউস বলতে কি বোঝো? গ্রিন হাউস গ্যাস নয়, কিন্তু গ্রিন হাউস বলতে কি বোঝো, এইখানে কিন্তু ভুলটা হয়।
কি হচ্ছে গ্রিন হাউস, কিন্তু আমরা লিখে এলাম গ্রিন হাউস গ্যাস, পুরো 2 নাম্বার কেটে গেল। ঠিক আছে, তো গ্রিন হাউস বলতে কি বোঝায় সেটাও কিন্তু এখানে লিখতে হবে, এবং পারলে তার একটা ডায়াগ্রাম দিয়ে দেবে। কিরকম ডায়াগ্রাম দেবে আমি তোমাদের একটু দেখাচ্ছি। গ্রিন হাউস মানে কাঁচের ঘর, তো এই এরকম সরি এরকম একটা কাঁচের ঘর করবে। ঠিক আছে, যেখানে কি হয়, সবজি চাষ হয় শীত প্রধান দেশে, এবং সূর্যের রশ্মি দিনের বেলায় ক্ষুদ্র তরঙ্গ হয়ে তরঙ্গের ভিত্তিতে, মানে ক্ষুদ্র তরঙ্গে কাঁচের ঘর ভেদ করে চলে আসতে পারছে, কিন্তু বিকেল বেলায় বৃহৎ তরঙ্গে কাঁচের ঘর ভেদ করে যেতে পারছে না। ঠিক আছে, এইরকম ভাবে তুমি দেখিয়ে দেবে, এবং কোনটা ক্ষুদ্র তরঙ্গ, এটা যে ক্ষুদ্র তরঙ্গ সেটাও মেনশন করবে, এটা বৃহৎ তরঙ্গ সেটাও মেনশন। ঠিক আছে, দেখে নাও একবার। আচ্ছা, পরের প্রশ্নে যাই। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় কি, সেটা তোমরাই আমাকে বলবে। এটা আগে আমি আলোচনা করেছি। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? দেখো, এইগুলো এবারে কিন্তু আমরা অনেক কমন প্রশ্ন পেয়ে যাচ্ছি, তাই না? এই উত্তরটাও তোমরা আমাকে বলবে। একটি ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম হলো অবশ্যই টেলিফোন। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরু। বৈপরীত্য উত্তাপ সৃষ্টিতে ড্যাশ বায়ু সাহায্য করে। বৈপরীত্য উত্তাপ সৃষ্টিতে উপত্যকা বায়ু সাহায্য করে। চাঁদ ড্যাশ দিনে পৃথিবীকে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে, 29 দিন। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তরটা হবে কোয়েম্বাটোর। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর মিলিত হয়েছে ড্যাশ শহরের কাছে, এটা হবে এলাহাবাদ। নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, সম্পূর্ণ অশুদ্ধ। অষ্টমী তিথিতে তেজ কোটাল সৃষ্টি হয়, এটা শুদ্ধ। ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয় না, এটা অধিকাংশ ধান হবে বর্ষাকালে খারিফ শস্য হিসাবে চাষ করা। বেশ, ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের সাথে আজকের প্রশ্নের আলোচনা। আশা করি আজকের আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো কোন প্রশ্নে কিরকম উত্তর দিতে হবে, তাই তো? ডায়াগ্রাম কোন প্রশ্নে দিতে হবে, ডায়াগ্রাম না চাইলেও আমি যতটা পারবো ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবো। যদি দেখি যে ডায়াগ্রাম দেওয়ার জায়গা নেই, তাহলে আমি কি করবো, তাহলে সেখানে একটু পয়েন্ট আমি দুটো বাড়িয়ে দেবো বা উদাহরণ দিয়ে দেবো, আর একটু ব্যাখ্যা। আশা করি তোমাদের এর পরের টেস্টের পরীক্ষা আরো ভালো হবে, এবং বোর্ডের পরীক্ষা নিয়েও আর কোনো সমস্যা থাকবে। আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে পরবর্তীকালে প্রশ্ন করবে। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।